আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নভেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে 29,000 কোটি টাকা। আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি। আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ। শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ আফ্রিদি। সর্বশেষ জানাবো কালীগঞ্জে 7 বছরের প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নভেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে 29,000 কোটি টাকা। দীর্ঘদিনের সংকট ও আস্থার চ্যালেঞ্জ কাটিয়ে দেশের ব্যাংক খাতে আমানত প্রবাহে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে। গত নভেম্বরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় 29,000 কোটি টাকা, যার ফলে বার্ষিক প্রবৃদ্ধি আবারও 2 অঙ্কের ঘরে পৌঁছেছে। একই সময়ে মানুষের হাতে থাকা নগদ অর্থ প্রায় 1,500 কোটি টাকা কমেছে এবং 1 বছরের ব্যবধানে মোট আমানত বেড়েছে প্রায় 1,90,000 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে মূলত কয়েকটি কারণে আমানতে গতি পেয়েছে। মূল্যস্ফীতি ধীরে ধীরে কিছুটা নিয়ন্ত্রণে আসায় মানুষের হাতে থাকা অতিরিক্ত নগদ ব্যয়ের চাপ কমেছে। একই সঙ্গে তুলনামূলক উচ্চ সুদের হার আমানত বৃদ্ধিতে সহায়ক হয়েছে। পাশাপাশি অনেক গ্রাহক নগদ অর্থ ঘরে না রেখে আবার ব্যাংকে রাখছেন। এছাড়া কিছু শক্ত ভিত্তির ব্যাংক যাদের আর্থিক সূচক ভালো, তাদের উপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। এছাড়া প্রবাসী আয়ের গতিও আমানত বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে তফসিলি ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। বিশেষ করে নভেম্বর মাস শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 19,53,295 কোটি টাকা। আগের মাস অক্টোবর পর্যন্ত যা ছিল 19,24,121 কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় 29,174 কোটি টাকা। এর আগের বছর নভেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 17,62,855 কোটি টাকা। গত এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় 1,90,440 কোটি টাকা, যা শতকরা হিসেবে 10.80%। জানা যায়, বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট বিরাজ করছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার সামনে আসায় বেশ কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছিল। ফলে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখার প্রবণতা দেখা দেয়। তবে সুদের হার বৃদ্ধি সহ কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারমূলক নানা পদক্ষেপ আস্থার সংকট কাটাতে শুরু করায় গত কয়েক মাস ধরে ঘরের টাকা ব্যাংক ফিরছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত জুন শেষে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল 2,96,451 কোটি টাকা। সেটি কমে গত নভেম্বর শেষে দাঁড়িয়েছে 2,69,018 কোটি টাকা। ফলে গত 5 মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছে প্রায় 27,433 কোটি টাকা। এর মধ্যে নভেম্বর মাসেই ফিরেছে 1,431 কোটি টাকা। আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি। আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিসি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিসি ট্রাইব্যুনাল নিতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় 14 থেকে 2 ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেটি বদলানোর আইনি ভিত্তি নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। এসব আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক এবং বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানান, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু বলেছে যে আমরা খেলতে যেতে পারবো না কিংবা আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করতে হবে না, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না। এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবি পরিচালকের বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে। আমজাদ হোসেন বলেন, আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে স্পষ্ট সিদ্ধান্ত এসেছে, যদি নির্ধারিত
সূচিতে পরিবর্তন না আনা হয় তাহলে আমাদের দল ভারতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না, এটি সরকারের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আইসিসি 24 ঘন্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। আমরা আইসিসিকে বিনয়ের সঙ্গে জানিয়েছি, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা। ফেনী সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক শিক্ষককে 3,000 টাকা জরিমানা করা হয়েছে। শনিবার 24 জানুয়ারি বিকেলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবিশ এলাকায় ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়। এই সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশ নিতে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর 15 ধারা লঙ্ঘনের দায়ে 27 ক ধারার আওতায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে 3,000 টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, নির্বাচনী আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোরভাবে তৎপর রয়েছে। কালীগঞ্জে 7 বছরের প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আরিয়ান বয়স 7 নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাকির হোসেন। শনিবার 24 জানুয়ারি রাতে উপজেলা জামালপুর ইউনিয়নে বাগদি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়েক বছর আগে আরিয়ানের বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করলে আরিয়ান বাবার সঙ্গেই বসবাস করত। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জ জেলার বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন। শনিবার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরে ঢুকে দেখেন ছেলেকে নিথর অবস্থায় পড়ে থাকতে। সন্ধ্যার পর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় শিশুটির মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে রাত আনুমানিক 10টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর সৈয়দ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ আফ্রিদি। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। বাংলাদেশের দাবি ছিল তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরানো হয়। আইসিসি সেই দাবি মানেনি। সেই কারণে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গা স্কটল্যান্ডের অন্তর্ভুক্ত করেছে আইসিসি। শনিবার 24 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপের 10ম আসর শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। টুর্নামেন্টে এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এই কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে। আইসিসির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। 2025 সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন।